মিনিকেট নিয়ে সরকারি সিদ্ধান্ত মানছেন না মিল মালিকরা। নামে বেনামে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চালের ছড়াছড়ি। আইন অমান্য করে নিষিদ্ধ ব্রাহ্মা গরু পালছেন সাদিক এগ্রোর ইমরান। অধিদপ্তরের ছাড়পত্র জালিয়াতি, খাল দখল সহ নানা অনিয়মের অভিযোগ। ভোরে রাজধানীর তেজগাঁওয়ে ডিমের আড়তে ভোক্তার অভিযান। বাজার কারসাজির অভিযোগে এক ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা। ভরা মৌসুমেও মেঘনা তেতুলিয়া নদীতে নেই কাঙ্ক্ষিত ইলিশ। বৃষ্টি বাড়লে ঝাঁকে ঝাঁকে ইলিশ মিলবে বলছে মৎস্য বিভাগ। প্রথমবার স্বপ্নের বিশ্বকাপ ফাইনালে সাউথ আফ্রিকা। প্রোটিয়া বোলিং নৈপুণ্যে মাত্র 56 রানে অল আউট আফগানরা। আমন্ত্রণ সংবাদ সকালে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। মিনিকেট চাল নিয়ে সরকারের সিদ্ধান্ত মানছেন না মিল মালিকরা। সরকার মিনিকেট নামে চাল সরবরাহ নিষিদ্ধ করলেও বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চালের ছড়াছড়ি। বাজারে এ চালের কদর বেশি, ফলে দামও চড়া। তবে সরু চকচকে এই চাল কোন জাতের ধান থেকে হয় তা নিয়ে রয়েছে বিতর্ক। মিল মালিকদের দাবি, মিনিকেট জাতের ধান রয়েছে যা তারা দীর্ঘদিন ধরে কৃষকদের কাছ থেকে কিনে আসছেন। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে চাল নিয়ে নাহিদ হাসান তিতাসের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে দেশে মিনিকেট নামে ধানের কোনো জাত নেই। বিভিন্ন জাতের ধানের চাল মেশিনের ছাঁটাই ও পলিশের মাধ্যমে নাম দেওয়া হয়েছে মিনিকেট। বাজারে এ চালের চাহিদাও বেশি, তাই দামও চড়া। তবে সরু চকচকে এ চাল কোন জাতের ধান থেকে হয় তা নিয়ে রয়েছে বিতর্ক। ফলে মিনিকেট নামে বাজারে চাল সরবরাহ বন্ধে চালকল মালিকদের নির্দেশনা দিয়েছেন সরকার। তবুও বন্ধ হয়নি সরবরাহ। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চালের ছড়াছড়ি। খুচরা বিক্রেতারা বলছেন মিল থেকে যে নামে চাল কিনছেন সেই নামেই বিক্রি করছেন তারা। মিনিকেট চাল যদিও সরকার নিষিদ্ধ ঘোষণা দিয়েছে, কিন্তু মিলাররা তো এখনও এই মুহূর্তে মিনিকেট চাউলের গায়ে লেখা এখনও বন্ধ করি নাই। আমরা যেভাবে কিনছি, যেভাবে লেখা থাকছে, আমাদেরও বিক্রি করার সময়ও সেইভাবেই আমাদের মিনিকেট নামেই বিক্রি করা লাগছে। মিল মালিকরা যেভাবে অন্য বস্তার গায়ে সিল মেরে দেয় আমরা সেভাবে মার্কেটে বিক্রি করি। তবে দেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের অধিকাংশ মিল মালিকদের দাবি উল্টো। তারা বলছেন মিনিকেট নামে ধানের জাত রয়েছে। দীর্ঘদিন ধরে কৃষকরা মিনিকেট ধানের চাষ ও বিক্রি করছেন। কৃষকদের কাছ থেকে আমরা যে ধান কিনি সেই ধানেরই আমরা সেই চাউলের নাম দিই। আমরা কৃষক পর্যায়ে দেখেন আমার হাতে এখনও কতগুলো, আজকে এতগুলো ধান কিনছি, সবগুলো হলো মিনিকেট নামে কৃষকরা আমাদের কাছে ধান বিক্রি করছে। কৃষকরা বলতেছে এটা মিনিকেট, আমরা সেই মিনিকেট হিসেবে কিনতেছি, প্লাস মিনিকেট হিসেবে আমরা বিক্রি করতেছি। কৃষকরা যদি বলে যে এটা আর এক নাম, আমরা আর এক নাম রাখবো, তাতে আমাদের কোনো আপত্তি নাই, লস নাই। তবে জেলা প্রশাসক বলছেন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মিনিকেট নামে বাজারে চাল সরবরাহ বন্ধে কাজ করছেন তারা। খাদ্য মন্ত্রণালয় থেকে সর্বশেষ একটি পরিপত্র জারি করা হয়েছে, যেখানে স্পষ্টত বলা হয়েছে যে মিনিকেট নামে কোনো চাউল বাজারজাত করা যাবে না। ধানের যে জাত সেটি চালের ব্যাগে উল্লেখ করতে হবে। আইন অনুযায়ী মিনিকেট নামে বাজারে চাল সরবরাহ নিষিদ্ধ হলেও চাহিদা বেশি ও লাভজনক হওয়ায় সরকারের নির্দেশনা মানছেন না মিল মালিকরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। বছরের পর বছর নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু পালন করে আসছে ছাগল কাণ্ডে আলোচনায় আসা সাদিক এগ্রো। আর এই গরুরই বংশমর্যাদা সহ নানা মিথ্যাচারে প্রকাশ্য ক্রেতার পকেট কাটতেন সাদিক এগ্রোর মালিক ইমরান। প্রাণী সম্পদ অধিদপ্তরের ছাড়প্রাপ্ত জালিয়াতি সহ ক্ষমতার দাপটে খাল দখল সহ নানা অনিয়মের প্রমাণও মিলেছে দেশ টিভির অনুসন্ধানে। এম এ আজিমের রিপোর্ট, ছবি তুলেছেন আলমগীর রহমান। 2016 সালে বাংলাদেশে নিষিদ্ধ করা হয় ব্রাহ্মা জাতের গরু। তবে সম্প্রতি সেই গরুরই বংশমর্যাদা সহ নানা মিথ্যাচারে মানুষকে প্রলোভন করে কোটি টাকা দাম হাঁকান সাদিক এগ্রো মালিক ইমরান। বংশমর্যাদাপূর্ণ গরু, এর জন্য দাম বেশি, এটাই কারণ। তবে অনুসন্ধান বলছে নিষিদ্ধ এ ব্রাহ্মা জাতের গরু দিয়ে কোটি টাকার ব্যবসা তার নতুন নয়। কোরবানি এলেই নিষিদ্ধ গরু দিয়ে ক্রেতার পকেট কাটতে নেমে পড়েন ইমরান। কোরবানি ঈদকে টার্গেট করে কোরবানি ঈদে যত রকমের পশু কোরবানি করা যায়, আমরা সব রকমের পশুর একটা সমাহার নিয়ে আসি।
2019 সালের কুরবানিতেও বস ও মেসি নামের দুটি গরু 37 ও 27 লাখ টাকায় বিক্রি করেন তিনি, যা ছিল নিষিদ্ধ হওয়া ব্রাহ্মা জাতের। 20 সালেও 35 লাখ টাকায় যে গরুটি ইমরান বিক্রি করেছেন তাও ব্রাহ্মা জাতের। আর এবার এ নিষিদ্ধ গরুই বংশমর্যাদা আছে দাবি করে কোটি টাকায় পকেট কাটেন ক্রেতার। তিনটা গরুর দাম চাইছিলাম হচ্ছে 3,25 লাখ টাকা। 3,25 লাখ আপনাদের আস্কিং প্রাইস ছিল, বিক্রি হয়েছে 2,60 লাখ। আচ্ছা, এবং ক্রেতা একজনই? ক্রেতা একজনই। তবে ছাগলকাণ্ডে নিষিদ্ধ গরু পালন প্রকাশ্যে আসায় সাদেক এগ্রো থেকে হঠাৎ উধাও ব্রাহ্মা জাতের গরু। তবে গোপনে এগ্রো শ্রমিকের সাথে কথা বলে জানা যায় গরুগুলো রাতারাতি পাঠানো হয়েছে নবীনগরে। এখানে ব্রাহ্মা আনে না কখনো? নাই, সব নিয়ে গেছে। কোথায় এখন? নবীনগর 16 নম্বর। এলাকাবাসীর সাথে কথা বলতে গেলে বেরিয়ে আসে থলের বিড়াল। প্রভাব খাটিয়ে খালের জায়গা দখল করেই মোহাম্মদপুরে সাদেক এগ্রো গড়ে তুলেছেন ইমরান। জেলা প্রশাসক থেকে উচ্ছেদ নোটিশের পরও বহাল তবিয়াতেই আছে সাদেক এগ্রো। হ্যাঁ, এটা খালের জায়গা, খালের জায়গা। এটা খাল ছিল, ওই যে ওই মাথার থেকে ধরে বসছে ওই যে ওই রাস্তার বেড়ির পর থেকে এই পর্যন্ত পুরোটাই খাল ছিল। বিষয়গুলো নিয়ে কথা বলতে এগ্রো অফিসে গেলেও কথা বলেনি কোনো কর্মকর্তা। যোগাযোগের জন্য দেয়া হয়নি এগ্রো মালিক ইমরানের ফোন নম্বরও। বক্তব্যের জন্য যেতে বলা হয় সন্ধ্যার পর। ফোন নাম্বার দেওয়া যাবে? ফোন রিসিভ করবেন না এখন, যদি করতো আর কি নম্বরটা করবেন না তো, অন্য নম্বর কারো রিসিভ করবেন না। এমনিতে কেউ কি কথা বলার আছে এখানে? সন্ধ্যার পর আসলে কথা বলা মানুষ আছে। তবে রাত পর্যন্ত অপেক্ষার পরও দেখা মেলেনি সাদেক এগ্রো মালিক ইমরানের। এমনি তো আগে পরে তো দেখা গেল যে রাতে 10টায় তো 11টায় তো 12টার। না, আমাদের তো বলছিল যে আসে, মনে করেন দেখা গেল যে এর ভিতরে আর আসে না। সাদেক এগ্রোর ক্ষমতার কাছে যেন তুচ্ছ প্রাণী সম্পদ অধিদপ্তরও। 2021 সালের মে মাসে প্রাণী সম্পদ অধিদপ্তরের ছাড়পত্র জালিয়াতি করে ব্রাহ্মা গরু আনতে গিয়ে ধরা পড়ে তারা। না, নজরদারি আমরা তো এগুলো আমরাই বাজেয়াপ্ত করছি, এটা আমরাই রাখছি। আমরা বললাম যে 15টা পশু আমরা দীর্ঘদিন পালন করছি, কিন্তু এটা একটা সুরাহা হতে হবে। এগুলো তো আমরা মেরে ফেলতে পারবো না। এটা আমরা মাংসের জন্য দিয়ে কখন দিয়েছি, যখন এগুলো আর ব্রিডিং পারপাজে ব্যবহার করতে পারবো না। সব সময় মিডিয়ার সামনে আসতে ব্যাপক আগ্রহী সাদেক এগ্রো মালিক ইমরান এখন অনেকটাই আত্মগোপনে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সাদেক এগ্রোর কোটি টাকা সেই নিষিদ্ধ গরুর ক্রেতা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের ভাতিজা শাকের আহমেদ। তিনি ইসলাম গ্রুপের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। তবে 1 কোটি টাকা দিয়ে কিনলেও গরুটি এবছর কোরবানি দেওয়া হয়নি বলে নিশ্চিত করেছে সাদেক এগ্রো। দেশ টিভির অনুসন্ধানে মিলেছে এমন তথ্য। এম এ আজিমের আরও একটি রিপোর্ট। ব্রাহ্মা জাতের গরুকে বংশমর্যাদা সম্পন্ন গরু উল্লেখ করে এবারের কোরবানির ঈদে আলোচনায় আসে সাদেক এগ্রো। নিষিদ্ধ জাতের গরুটি কোটি টাকায় বিক্রির বিষয়টি নিশ্চিত করেন ছাগলকাণ্ডে আলোচিত সমালোচিত সাদেক এগ্রো মালিক ইমরান। বংশমর্যাদাপূর্ণ গরু, এর জন্য দাম বেশি। এটাই কারণ। এটার ওজন কত কিংবা এটার মাংস আসলে খেতে কেমন, এইটার জন্য না। কে সেই কোটি টাকার গরুর ক্রেতা তা আড়ালেই ছিল এতদিন। তবে দেশ টিভির হাতে আসা এক ভিডিওতে দেখা যায় গরুটির ক্রেতা শাকের নামের এ ব্যক্তি। সাদেক এগ্রো মালিক ইমরান তাকে গরুটি বুঝিয়ে দিচ্ছেন এবং তার মঙ্গল কামনা করছেন। সোল্ড টু আমাদের বিলাভেড শাকের ভাই। শাকের ভাই এইবার পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। সবাই শাকের ভাই হজ কবুল হওয়ার দোয়া করবেন। কোটি টাকায় নিষিদ্ধ গরু কেনা শাকের আহমেদের আয়ের উৎস কি জানতে মাঠে নামে দেশ টিভি টিম। ইসলাম গ্রুপের গুলশান অফিস থেকে নিশ্চিত হওয়া যায় তিনি বর্তমানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। সবগুলো গার্মেন্টস উনি দেখাশোনা করেন। ওই যে দুই ভাই, শাহরিয়ার আহমেদ আর শাকের আহমেদ। এ প্রতিষ্ঠানে সম্পৃক্ত ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। শাকের তার ভাতিজা। ইসলাম গ্রুপ মেয়র আতিকের পারিবারিক প্রতিষ্ঠান। মেয়র সে আসলে কতটুকু দেখাশোনা করেন? আতিক স্যারের গার্মেন্টসটার ব্যবসাটা ভিন্ন, গরু একটা। আতিক স্যারের ব্যবসাটা লোকজন সব বনাইতে বসেন।
বাড়িধারায় আছে শাকেরের আরেকটি অফিস ও আলিশান বাড়ি। তবে হজে থাকায় বক্তব্য মেলেনি তার। দেশের বাইরে গেছে কতদিন? দেশের ইতিহাসে কোটি টাকায় একটি গরু কেনা প্রথম ব্যক্তি শাকের আহমেদ। ১৩০০ কেজির গরুটির দাম কোটি টাকা হলে ১ কেজি মাংসের দাম পড়ে ৭,৫০০ টাকা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ছাগলকাণ্ডের জন্য আলোচিত মোহাম্মদপুর এলাকার সাদিক অ্যাগ্রো ফার্মে উচ্ছেদ অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন এম এ আজিম। আজিম, উচ্ছেদ অভিযান কবে শুরু হবে, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ডানা, আসলে সকালে কিন্তু উচ্ছেদ অভিযান শুরু হওয়ার কথা ছিল। এখানে 10টায় আমাদেরকে বলা হয়েছিল। আমরা কিন্তু এখনো দেখছি যে সিটি কর্পোরেশন বা জেলা প্রশাসন থেকে কাউকে আমরা এখানে দেখছি না। উচ্ছেদের জন্য তারা এখনো এখানে আসেননি। তবে এখানে যে খালটি ছিল সেই খালটির যে শেষ মাথায় সাদেক অ্যাগ্রো স্থাপন করা হয়েছে তার পাশেই কিন্তু আবার একটি বস্তি রয়েছে। সেই বস্তিবাসী কিন্তু তাদের ঘরগুলো তারা নিজেদের উদ্যোগেই তারা সরিয়ে নিচ্ছেন, কারণ তাদের কাছেও খবর আছে যে আজকে কিন্তু উচ্ছেদ অভিযান চালানো হবে এখানে। সেক্ষেত্রে তাদের যে ঘর বাড়ি বা আসবাবপত্র সেটি যাতে নষ্ট না হয়, সেক্ষেত্রে কিন্তু তারা এখান থেকে নিজেদের উদ্যোগে, স্ব উদ্যোগেই বলা চলে, নিজেদের ঘরের চালাগুলো খুলছেন বা নিয়ে যাচ্ছেন এবং মালামালগুলো বিভিন্ন জায়গায় অন্যত্র সরিয়ে নিচ্ছেন। এর বাইরে যে ছাগল কাণ্ডের পর আলোচনায় আসা সাদেক অ্যাগ্রো এবং তারপরে কিন্তু আসলে বেরিয়ে আসে একের পর এক তার নানা অপকর্ম এবং তিনি যে এই মোহাম্মদপুরের ভাঙা মসজিদ এলাকায় যে অ্যাগ্রো ফার্মটি গড়ে তুলেছেন সেটি কিন্তু একদমই খালের মধ্যে বলা চলে। এবং আমরা জানতে পেরেছি যে এর আগেও কিন্তু তাকে জেলা প্রশাসন থেকে বারবার নোটিশ করা হয়েছিল এবং লিখিতভাবেও তাকে জানানো হয়েছিল এবং জেলা প্রশাসক থেকে কিন্তু এখানে একটি ব্যানারও লাগিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও কিন্তু অদৃশ্য শক্তির বলেই কিন্তু আসলে সাদেক অ্যাগ্রো মালিক ইমরান তিনি কিন্তু বহাল তবিয়াতে এখানে তিনি তার অ্যাগ্রোর কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং বছরের পর বছর ধরেই তিনি চালিয়ে যাচ্ছেন। আমরা যদি তার অ্যাগ্রোর সামনের চিত্রটি একটু দেখাতে চাই আপনাদেরকে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে তাদের অফিস সহ তাদের যে খামারটি সেটি কিন্তু এখনো ঠিক সেইভাবেই রয়েছে এবং তাদের মধ্যে কিন্তু আমরা সেই উদ্বেগ দেখিনি এবং তাদের মধ্যে আমরা দেখিনি যে তারা গরুগুলো সরিয়ে নিচ্ছেন বা ঘরগুলো ভেঙে ফেলবেন, সে ধরনের তাদের মধ্যে কোনো ব্যবস্থা সেটি কিন্তু নেই। এবং এখানে জেলা প্রশাসন থেকে বা সিটি কর্পোরেশন থেকেও আসলে কেউ এখনো আসেননি যে তাদেরকে সরিয়ে দিবেন বা সরিয়ে নিচ্ছেন, সেরকম কিছু আমাদের চোখে এখন পর্যন্ত পড়েনি। তবে হয়তোবা যেহেতু 10টায় সময় দেয়া, হয়তোবা কিছুক্ষণের মধ্যে এখানে আসতে পারেন এবং আসলে হয়তোবা সাদেক অ্যাগ্রোর যে প্রতিক্রিয়া সেটি আসলে কি হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে আমরা যেটি দেখছি যে তাদের মধ্যে কিন্তু আসলে এখনো কোনো উদ্বেগ কাজ করছে না। তবে বস্তিবাসী কিন্তু তাদের যে ঘর সেটি সরিয়ে নিচ্ছেন। এবং খালের চিত্রটি যদি আপনাকে একটু দেখাই আমি, এই যে খালটি সেটি কিন্তু একদমই এই মুহূর্তে ভরাট হয়ে গেছে বলা চলে। যে মাথাটি এই সাদেক অ্যাগ্রোর যে প্রান্ত সেটিতে কিন্তু একদিকে বস্তি একদিকে সাদেক অ্যাগ্রো দুটি স্থাপন করে কিন্তু একদমই খালের যে প্রবাহ সেটি কিন্তু বন্ধ করে ফেলা হয়েছে, যার ফলে খালের যে গতিপথ সেটি কিন্তু এই মুহূর্তে নেই বললেই চলে। আপনি দেখতে পাচ্ছেন যে খালের ভিতরে কিন্তু ছাগল নেমে ঘাস খাচ্ছে, তার মানে এই জায়গাটি কিন্তু ভরে গিয়ে একদমই ঘাস লতা পাতায় ভরে গিয়েছে। তো এটি উচ্ছেদের পরে কিন্তু এই প্রবাহ ফিরিয়ে আনতে গেলে এটি কিন্তু আবার খনন করতে হবে এবং খনন না করলে কিন্তু এই খালের যে প্রবাহ সেটি কিন্তু ঠিক থাকবে না এবং খালের প্রবাহ ঠিক না থাকলে যে উদ্দেশ্যে আসলে এই উচ্ছেদ অভিযান সেটি কিন্তু আসলে শতভাগ বাস্তবায়ন হবে বলে মনে হচ্ছে না। এবং আজকে এই যে খাল দখল এবং এখানকার এলাকাবাসীরও কিন্তু বেশ কিছু অভিযোগ এর আগেও ছিল। আমরা যখন এর আগে এখানে রিপোর্ট করতে এসেছি তখন আমরা সেই অভিযোগগুলো তাদের কাছ থেকে পেয়েছি এবং দখলের যে বিষয়টি সেটি কিন্তু তারা আমাদেরকে বলেছিলেন। তো আজকে এই অভিযানে শতভাগ সফল হতে গেলে কিন্তু এই এলাকাবাসীও খুশি হবেন, কারণ জলাবদ্ধতা নিরসনের কিন্তু অন্যতম মাধ্যম হচ্ছে এই খাল। তো উচ্ছেদ অভিযানের এই ছিল আমার কাছে সবশেষ ডানা। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদপুর এলাকা সাদেক অ্যাগ্রো ফার্মের উচ্ছেদ অভিযান সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এম এ আজিম। রাজধানীতে ভোরে ডিমের আড়তে ভোক্তা অধিকারের অভিযান। ক্যাশ মেমোতে দাম উল্লেখ না করে বিক্রি ও SMS এর মাধ্যমে ডিমের বাজারের দর নিয়ন্ত্রণ করার অভিযোগে তেজগাঁওয়ের এক পাইকারি ডিম ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিস্তারিত ইফতেখার রিপোর্টার। ভোর 5টায় রাজধানীর তেজগাঁওয়ের ডিম আড়তে বিশেষ এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।
অভিযান শেষে গণমাধ্যমকে তিনি বলেন, তেজগাঁওয়ের পাইকারি ডিম ব্যবসায়ী আমানতুল্লাহ এন্টারপ্রাইজকে বাজার অস্থির করার দায়ে বুধবার 10,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। কিন্তু এরপরও শোনেননি তিনি, আবারও একই অপরাধ করায় 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তিনি আরো বলেন, অভিযুক্ত এই ব্যবসায়ী আরো কিছু অসাধু ডিম ব্যবসায়ীদের সাথে যোগসাজশে মোবাইল SMS এর মাধ্যমে বাজার দর ঠিক করে দিত। এখানে এসে যেটি আমরা প্রমাণ পেলাম সেটি হচ্ছে ক্যাশ মেমোতে আগে থেকে ইনারা দর লেখেন না, কি দরে বিক্রি করছেন ক্যাশ মেমোতে কোনো রেট উল্লেখ থাকে না, এবং সেরকম ক্যাশ মেমো আমাদের কাছে ছিল আগে থেকেই, এবং তার প্রমাণটা আমরা পেলাম। শুধু ইনারা সংখ্যা লেখেন যে এত হাজার ডিম বিক্রি করা হলো, কি রেটে বিক্রি করা হলো, টোটাল কত টাকায় বিক্রি করলেন, সেই তথ্য এখান থেকে দেওয়া হয় না। জরিমানাকৃত ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বলেন, ডিমের দাম নিয়ে নির্দিষ্ট নীতিমালা না থাকার কারণে ডিমের বাজারে এমন অস্থিরতা। আপনারা নির্দিষ্ট নীতিমালা করেন, আমরা নির্দিষ্ট নীতিমালা মতো আমরা চলবো। যদি নিয়মের বাইরে আমরা যাই তখন আমাদের জেল করেন, ফাঁসি করেন, জরিমানার আপত্তি নেই। কোনো নীতিমালা ছাড়াই ফুট করে আয়া এই অন্যায় দেখায় জরিমানা করে দেবেন, এটা সরাসরি অন্যায়, এটা বিচারণা করবে। এ সময় ডিমের বাজার স্বাভাবিক করতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংস্থাটির পরিচালক। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে, ফসলি জমিতে আবাসন প্রকল্প গড়তে চায় রাজশাহী সিটি কর্পোরেশন, RDA কে ছাড়পত্র না দিতে মন্ত্রণালয়ের চিঠি, স্থানীয়দের ক্ষোভ। ভরা মৌসুমেও বরিশালের মেঘনা তেঁতুলিয়া নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে অভাব অনটন আর অনিশ্চয়তায় পড়েছেন জেলেরা। ধার দেনা আর NGO থেকে ঋণ নিয়ে জাল নৌকা মেরামত করলেও সেই ঋণ পরিশোধ নিয়ে অনেকটাই বিপাকে তারা। তবে মৎস্য বিভাগ বলছে, বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাবেন জেলেরা। ভোলা থেকে সহকর্মী ছোটন সার পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। নদীতে ইলিশ ধরার উপর নির্ভরশীল ভোলার 2 লাখের বেশি জেলে। মাছ শিকারে প্রতিদিন জাল এবং নৌকা ট্রলার নিয়ে নেমে পড়েন নদীতে। কিন্তু চলতি বছর ভরা মৌসুমেও সারাদিন জাল ফেলে প্রত্যাশা অনুযায়ী ইলিশ পাচ্ছেন না তারা। মাছ শিকারে গিয়ে যে খরচ হয় তার অর্ধেকও উঠছে না আহরিত ইলিশ বিক্রির টাকায়। এতে ধার দেনা আর ঋণ পরিশোধের চিন্তায় চরম হতাশ তারা। এমন দিনে ভরপুর মাছ পড়ে, কিন্তু এবার কোনো মাছের এখন আমদানি হয় না। আমরা খুব কষ্টতে আছি, দেনা ফেনা জড়িত। এখন মাছ না পড়লে আমরা দেনা ফেনা কিভাবে দিব? 5-7 হাজার 10 হাজার টাকার বাজার লইয়া যায়, নদীতে মাছ পাই 3,000-4 হাজার টাকা। তো আমরা যেই মাছ পাই, এই মাছ পাওয়াতে আমার সংসারে কোনো খরচ পড়ছে না। ইলিশ সংকটে জেলেদের পাশাপাশি আড়তদারদের চোখে মুখেও দুশ্চিন্তার ছাপ। বিগত একই সময়ের তুলনায় ইলিশের সরবরাহ ব্যাপক হারে কমেছে বলে জানান তারা। জুন জুলাইতে আমরা 24-25 জুড়ি মাছ ট্রাক করে আমরা এখান থেকে পাঠাইছি, কিন্তু এখন বর্তমানে 2 জুড়ি মাছই আমরা পাঠাইতে পারি না। এই সমস্যাগুলো হয়েছে নদীর নব্যতা এবং অনাবৃষ্টির কারণে। তবে মৎস্য কর্মকর্তারা বলছেন, বৃষ্টিপাত বাড়লে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাবেন জেলেরা। গভীর সমুদ্রে বৃষ্টি হবে, সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হবে, পাশাপাশি ল্যান্ডেও বৃষ্টি হবে, পানির ধোয়া আসবে, মিষ্টি পানির লবণ পানি মিশ্রিত আকারে একটা মিষ্টি পানির আধার তৈরি হবে, মাছ তখন ঝাঁকে ঝাঁকে মাইগ্রেট করবে। এটা আসলে বিক্ষিপ্তভাবে মাছ আসার কোনো সুযোগ নেই। এবছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,80,000 মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি। সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে কমেনি দুর্ভোগ। বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এখনো তলিয়ে আছে। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, পানি নামার পর ক্ষতচিহ্ন কি ফুটে উঠেছে? কিভাবে ঘুরে দাঁড়াচ্ছেন বানভাসী মানুষ? ত্রাণ সহায়তা পাচ্ছেন কিনা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ডানা, গত 5 দিন কিন্তু সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়নি। আজকে সকাল থেকে কিছুটা বৃষ্টিপাত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আজকে সকাল থেকে অর্থাৎ ভোর থেকে প্রায় 80 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে আর বৃষ্টিপাত হওয়ার এখন কোনো সম্ভাবনা নেই বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে বৃষ্টিপাত যদি আর না হয়, পানি কিন্তু অনেকটাই কমেছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের কালীপুর এলাকায়। এখানে যে বাড়িঘর আছে সব বাড়িঘরই কিন্তু পানিতে নিমজ্জিত ছিল। এরা সবাই কিন্তু আশ্রয় কেন্দ্রে ছিলেন এবং আশ্রয় কেন্দ্র থেকে এখন কিন্তু তারা বাড়িতে ফিরছেন।
এবং বাড়িতে ফিরে তারা বসবাসের উপযোগী করছেন বাসাগুলো। এবং আপনাকে ক্ষয়ক্ষতির পরিমাণ যদি বলি, সুনামগঞ্জে প্রায় ৮,০০০ পুকুর পানিতে ভেসে গেছে, যার ওজনে মাছের ওজন প্রায় ৪,০০০ মেট্রিক টন, টাকায় যার পরিমাণ ৭২ কোটি টাকার ক্ষতি হয়েছে। এবং প্রায় সুনামগঞ্জে প্রায় ২৫০ কিলোমিটার কাঁচা পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আপনার আউশ ধানের ক্ষতি হয়েছে প্রায় ২,০০০ হেক্টর। আমাদেরকে কৃষি অধিদপ্তর জানিয়েছে প্রায় ২,০০০ হেক্টর আউশ ধানের জমির ক্ষতি হয়েছে। তবে একটি বিষয় হচ্ছে, সুনামগঞ্জে শুরু থেকে আসলে ত্রাণ নিয়ে বানবাসীদের নানা অভিযোগ ছিল এবং এখন পর্যন্ত কিন্তু আসলে সব জায়গায় বলা হচ্ছে যে পর্যাপ্ত ত্রাণ পাওয়া যাচ্ছে না। জেলা প্রশাসন বলছে সব জায়গায় ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে আরো দেওয়া হবে, এবং যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে এখনো তালিকা করা হচ্ছে। সেই তালিকা করে আসলে তালিকা যখন সম্পন্ন হবে তখন যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সহযোগিতা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী। তো সব মিলিয়ে আসলে এখন সুনামগঞ্জের বন্যার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, এবং এইভাবে যদি পানি কমে আসলে বন্যার পরিস্থিতি আর থাকবে না। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। ডানা। মেহেদী, ধন্যবাদ আপনাকে। সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাভারের বেঙ্গল ফাইন সিরামিক্স দখলের অভিযোগ উঠেছে। ব্যাংক ঋণ ও নানা সমস্যায় জর্জরিত প্রতিষ্ঠানটি ২০০৭ সালে বন্ধ হয়ে যায়, যা ২০১২ সালে বিক্রি করা হয় বিশ্বজিৎ রায়ের কাছে। ১৫ বছর পর ২০২৩ সালে প্রতারণার আশ্রয় নিয়ে আবারও বিক্রি করে মূল উদ্যোক্তা রাশেদ মাকসুদ খান ও তার পরিবার। মালিকানা নিয়ে প্রতারণার আদালত ১৪৫ ধারা জারি করলেও গেল মাসে সন্ত্রাসী বাহিনী দিয়ে কারখানাটি দখলে নেয় আমিনুল হক শামীম ও মূল উদ্যোক্তারা। বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। পুঁজিবাজার অন্তর্ভুক্ত কোম্পানি বেঙ্গল ফাইন সিরামিক্স সাভার ভাগলপুরে প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে। মোটা অঙ্কের ব্যাংক ঋণ রেখে বেঙ্গল ফাইন সিরামিক্স কারখানাটি ২০০৭ সালে বন্ধ করে দেয় মালিক রাশেদ মাকসুদ খান। কোম্পানিটির মূল উদ্যোক্তা রাশেদ মাকসুদ খান যৌথভাবে ৩০.১৫% শেয়ারের মালিক। আর্থিক সংকটে ২০১২ ও ২০১৩ সালে বেঙ্গল ফাইন সিরামিক্স কারখানাটির স্পন্সর ও পরিচালক শেয়ার ৩০.১৫%-এর মধ্যে ২৪.২৯% শেয়ার সমঝোতা স্মারকের মাধ্যমে বিক্রি করেন বিশ্বজিৎ রায়ের কাছে। এরপর ডিএসির নিয়ম ও রেকর্ড অনুযায়ী এজিএম এর মাধ্যমে বিশ্বজিৎ রায় ব্যবস্থাপনা পরিচালক ও তার স্ত্রী শিল্পী রানী রায় পরিচালক হন। কারখানাটি ২০১৯ সালে মালিক বিশ্বজিৎ রায় উৎপাদনে নিয়ে আসেন। উৎপাদনে ফেরালেও মূল উদ্যোক্তার ১৯৯৩ সালে নেয়া কোম্পানিটির নামে ব্যাংক লোন ও জমি সংক্রান্ত জটিলতা তৈরি করে রাখেন। এদিকে ২০১৬ সালে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে মূল উদ্যোক্তা রাশেদ মাকসুদ খান মালিকানা দাবি করে আদালতে মামলা করলে সেখানে বিশ্বজিৎ রায়কে উচ্চ আদালত নির্দেশনা দিয়ে কারখানা পরিচালনার অনুমতি দেয়। এছাড়া আইসিবির ৪২% শেয়ার হস্তান্তরের উপরও ইনজাংশন দেয় আদালত। পরে মূল উদ্যোক্তা জালিয়াতি করে ২০২৩ সালে কোম্পানির ২৩.২৭% পরিচালক ও স্পন্সর শেয়ার বিক্রি করেন আমিনুল হক শামীম ও তার পরিবারের কাছে। নথি অনুযায়ী বিশ্বজিৎ রায়ের পরিবারের মালিকানা থাকলেও বিএসইসি অজানা কারণে আমিনুল হক শামীম ও তার পরিবারের নামে ২৩.২৭% শেয়ার হস্তান্তরের অনুমতি দেয়। পরে জালিয়াতি করে বিক্রি করা ২৩.২৭% শেয়ার বিএসইসির হস্তান্তরের আদেশের উপর স্থগিতাদেশ দেয় উচ্চ আদালত। পরে কারখানাটি দখলের কয়েক দফা চেষ্টা করে আমিনুল হক শামীম ও তার পরিবার। অপ্রীতিকর ঘটনা রোধে আদালত কারখানাটির উপর ১৪৫ ধারাও জারি করেন, কিন্তু তা অমান্য করে গত ২৬ মে কয়েকশো ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আমিনুল হক শামীম ও তার পরিবার জোরপূর্বক বেঙ্গল ফাইন সিরামিক্স কারখানায় ঢুকে কর্মীদের মারধর করে দখল করে নেন। 145 জারি করে, তা সত্ত্বেও দিনে দুপুরে প্রকাশ্যে ফ্যাক্টরি দখল হয়ে যায়। সব লোক ঢুকাই দিচ্ছে, ২-২৫০ জন অস্ত্র, দেশীয় অস্ত্র সহ। আদালতের সব নির্দেশ অমান্য করে দিনে দুপুরে এমন অবৈধভাবে বেঙ্গল ফাইন সিরামিক্স কারখানা দখল করে নেয় হুমকির মুখে পড়েছে কারখানাটির বাণিজ্যিক কার্যক্রম। ঢাকা স্টক এক্সচেঞ্জের যে অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইট আছে ওখানেও আমার বাবার নামই এখন পর্যন্ত দেখাচ্ছে। আমি বিচার চাই, আমি নেত্রীর কাছেও বিচার চাই। এইসব ঘটনায় মূল উদ্যোক্তার মেয়ে ফারজানা রুবায়েত খানের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি। হ্যালো, কে বলছেন? ফারজানা রুবায়েত খান বলছিলেন? না ম্যাডাম তো বাসায় নাই। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুতই বেঙ্গল ফাইন সিরামিক্স কারখানাটি দখলমুক্ত করার দাবি জানান বর্তমান মালিক পক্ষ। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে।
পার্বত্য চট্টগ্রামে কমছে জুম চাষ, পাহাড়িরা ঝুঁকছেন ফল চাষে, জুম উপযোগী বীজ উদ্ভাবনের পরামর্শ সংশ্লিষ্টদের। দিগন্তজোড়া ফসলের মাঠ, ফলের বাগান, সেই জমি অধিগ্রহণ করে আবাসন প্রকল্প গড়ে তুলতে চায় রাজশাহী সিটি কর্পোরেশন। ইতিমধ্যে প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। ভূমি মালিকদের ছাড়পত্র না দিতে চিঠি দিয়েছে আরডিএ-কে। এ নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। রবিউল ইসলামের ছবিতে রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। মাহতাবুদ্দিনের বয়স 70-এর কাছাকাছি। চকপাড়া মাঠে তার আছে 3 বিঘা জমি। বাপদাদা সেখানে ফসল ফলিয়ে সংসার চালিয়েছেন, এখন তিনিও সেখানে চাষাবাদ করেন। গার্ডের বেতন আর 2.5 বিঘা জমির ফসল থেকে আয় দিয়ে চলে আব্দুল হকের সংসার। মাহতাবুদ্দিন ও আব্দুল হকের মতো হাজার পরিবারের 3 ফসলি জমি অধিগ্রহণ করে এবার প্লট ব্যবসায় নামতে চায় রাজশাহী সিটি কর্পোরেশন। আর এতেই চিন্তার ভাঁজ ওই এলাকার মানুষের কপালে। আমাদের এই সম্পত্তি থেকে, এই জমি থেকে আমরা আবাদ পাই, ধান পাই, পাট পাই, আখ পাই, আমের বাগান আম পাই, লিচু বাগানে লিচু পাই। এটা বাৎসরিক আমাদের আয় হয়। আর এটা যদি সরকার লিয়ে নেয়, আমরা একদম মাঠে মারা। এই জমিটা যদি সরকার লিয়ে নেয়, কি মেয়র সাহেব লিয়ে নেয়, তাইলে আমাদের এই জমি দেওয়ার পর আমি কোথায় খাটতে যাব? এই জমি একবার করে যদি নেয়, এটা আমাদের নিঃস্ব হয়ে যেতে হবে, পথে বসে দিতে হবে। সিটি কর্পোরেশন 2011 সালে স্যাটেলাইট টাউন নির্মাণ নামে ওই এলাকায় আগেও আবাসন প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নিয়েছিল। স্থানীয়দের আপত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে তা বাতিল করে ভূমি মন্ত্রণালয়। 2022 সালে এসে আবারও প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। ভূমির দাগ নম্বর উল্লেখ করে আরডিএ-কে ছাড়পত্র না দিতে চিঠিও দিয়েছে। খুব বেশি অগ্রগতি মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য করা হবে, কিন্তু সেটা তো ওখান থেকে অনুমতির এখনো কোনো কিছু আসেনি। এমনি এখান থেকে আছে যে ওটা অধিগ্রহণ করার জন্য প্রস্তাব পাঠানোর জন্য। 164 একর জমি নিয়ে আবাসন প্রকল্পটি গড়ে তুলতে চায় সিটি কর্পোরেশন, যার পুরোটাই 3 ফসলি। এ নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের। যদি একর আবাসন করা হয়, আমরা এলাকাবাসীর সাথে আমরা আলাপ আলোচনা করে আমরা হয়তো সিদ্ধান্ত নিতে পারি। 3 ফসলি জমিতে খাওয়া খাওয়া মানুষদেরকে অহেতুক একটা হয়রানোর ভিতর আবারও ফেলেছে। জেলা প্রশাসক বলছেন, সরকারি নির্দেশনা আছে 3 ফসলি জমিতে আবাসন প্রকল্প গড়ে তোলার সুযোগ নেই। 3 ফসলি জমি নষ্ট করে কোনো পুকুর কাটা, আবাসন কিংবা শিল্প কারখানা করার যদি কেউ অপচেষ্টা করে, সেই অপচেষ্টাকে আমরা রোহিত করার জন্য যা যা করা প্রয়োজন সেটি আমরা করব। নতুন করে সিটি কর্পোরেশনের আবাসন প্রকল্প নির্মাণের উদ্যোগে কৃষি জমি হারানোর সংখ্যায় এখন কয়েক হাজার পরিবার। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। নিত্যপণ্যে বাজারের বর্তমান পরিস্থিতি জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, বর্তমান বাজার দর কেমন দেখছেন? কি বলছেন ক্রেতা বিক্রেতারা? কি তথ্য রয়েছে আপনার কাছে? সরবরাহ কমের অজুহাতে নিত্যপণ্যের বাজার কিন্তু সবসময় চড়া থাকে এবং প্রতিনিয়তই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে। বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা বলার চেষ্টা করেছেন যে নিয়ন্ত্রণকারী যারা সংস্থা রয়েছে তাদের উদাসীনতার কারণে কিন্তু প্রতিনিয়তই সব কিছুর দাম বাড়ছে। আমি এখন রয়েছি বরগুনা পৌর বাজারে। বরগুনা পৌর বাজারে যে সবজির বাজার, সেই বাজারে আমি এখন রয়েছি। কোনো সবজি কিন্তু 50 টাকার নিচে পাওয়া যাচ্ছে না, যেটি সাধারণ মানুষ বা সাধারণ ক্রেতাদের পুরোটাই নাগালের বাইরে। এবং সাধারণ ক্রেতারা বলছেন যে সবজি প্রান্তিক পর্যায়ে কৃষকরা 10 থেকে 20 টাকা দরে বিক্রি করছে, সেই সবজি কিন্তু 40 থেকে 50 টাকা দরে তাদের কিনতে হচ্ছে। এখানে মাত্র 3 থেকে 4টি হাত ঘোরার পরে 4 থেকে 5 গুণ বেশি দামে কিন্তু সব সবজি বিক্রি হচ্ছে। বিশেষ করে কাঁচা মরিচে কিন্তু আগুন লেগেছে, যেটি এখনো 300 টাকার বেশি কেজি দরে বিক্রি হচ্ছে। আমি যদি একটু বলার চেষ্টা করি, টমেটো 50 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে, পটল আছে সেটি বিক্রি হচ্ছে 50 টাকা কেজি এ দরে, এবং করলা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। এবং শশার চাহিদা একটু বেশি রয়েছে, যেহেতু তাপদাহ বয়ে চলছে, সেখানে সেই শশার চাহিদা একটু বেশি, সেই কারণে শশা কিন্তু 70 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং সেটি কিন্তু এই সকাল সময় কিন্তু যখন চাহিদাটা বেশি থাকে তখন কিন্তু এই সব জিনিসের দাম বেশি থাকে এবং আস্তে আস্তে কিন্তু দাম কমতে থাকে একই সবজির দাম। আমি যদি বাঁধাকপি রয়েছে, সেই বাঁধাকপির দামও কিন্তু 60 থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে। লেবুর দাম কম রয়েছে, লেবু হালেই কিন্তু এখন বিক্রি হচ্ছে 20 টাকা দরে, এবং আলু বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি দরে। সর্বোপরি বলতে হয় যে আসলে বাজার পুরোটাই অনেকটা নিয়ন্ত্রণের বাইরে, এবং কয়েকটা হাত ঘুরলে কিন্তু সেই বাজার সাধারণ ক্রেতা তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। যে বিক্রেতারা বলছেন যে মাছের সরবরাহ কম এবং বৃষ্টির কারণে সবজি নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু সকল কিছুর দাম বেড়ে চলছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বরগুনা থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।
আধুনিকীকরণের অভাবে পার্বত্য চট্টগ্রামে আশঙ্কাজনক হারে কমছে জুম চাষ। জমি সংকট সহ নানা সমস্যায় পাহাড়িরা ঝুঁকছেন ফল চাষে। এতে ফসল উৎপাদনে পিছিয়ে পড়ছেন তারা। আধুনিকীকরণের পাশাপাশি জুম উপযোগী বীজ উদ্ভাবনের পরামর্শ সংশ্লিষ্টদের। সহকর্মী মিশু মল্লিকের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। পাহাড়ে চৈত্র বৈশাখে আগুন দিয়ে জঙ্গল পরিষ্কার করার মাধ্যমে শুরু হয় জুম চাষের প্রাথমিক প্রক্রিয়া। এরপর শুরু হয় জমি প্রস্তুতকরণ। বর্ষার শুরুতে পাহাড়ের বুকে এখন চলছে বীজ বপন। ঢালু জমিতে দা দিয়ে গর্ত করে সেখানে ফেলা হচ্ছে ধান, হলুদ, ভুট্টা সহ বিভিন্ন ফসলের বীজ। এ সময় পাহাড়ের কোল জুড়ে দেখা মিলবে এসব ফসলের। তবে জমি সংকট সহ নানা সমস্যায় অনেক জুম চাষিরা এ চাষ ছেড়ে ঝুঁকছেন ফল চাষে। উর্বরতার জন্য সাধারণত 3 থেকে 5 বছর অন্তর অন্তর জঙ্গল পরিষ্কার করে করছেন জুম চাষ। তবে বর্তমানে জমি সংকটে সে সুযোগ কমে এসেছে। বারবার একই স্থানে চাষাবাদ করতে থাকায় কমেছে জমির উর্বরতা। প্রয়োজন পড়ছে অতিরিক্ত সারের। পাশাপাশি রয়েছে যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা সহ ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়া। এতে জুম চাষের প্রতি আগ্রহ কমেছে কৃষকদের। সার জুটতে পারি না, সার লাগে, ওষুধ লাগে, বেশি বেশি করে পরিশ্রম করে কিন্তু ফসল হয়। যে পরিমাণে সার দেওয়া হয় সে অনুসারে মানে এখন ফসল হচ্ছে না। মাটি অনেক কিছু নষ্ট হয়ে গেছে। জুমের স্বাস্থ্য অনেক কম হচ্ছে, পোষায় না, এই কারণে আমি ফলজ বাগানে চলে যাব। জুমের আধুনিকীকরণের পাশাপাশি উপযোগী বীজ উদ্ভাবনের তাগিদ দিলেন এই উদ্যোক্তা। বর্তমান সময়ে এটাকে আধুনিকীকরণ করা দরকার আছে। একই সাথে জুমের উপযোগী ফসলের বীজ উদ্ভাবন কিভাবে করা যায় এটা নিয়ে পর্যাপ্ত পরিমাণ গবেষণা হওয়া দরকার আছে। মাটির ক্ষয়রোধে জুম চাষকে আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছেন জেলা কৃষি কর্মকর্তা। গাছ লাগানোর ক্ষেত্রে আপনার পুরো পাহাড়টাকে না কুপিয়ে আপনার মিনিমাম মাটির খুঁড়ে যেভাবে গাছ লাগানো যায় সেই পদ্ধতির কথা বলা হচ্ছে। গত অর্থবছরে জেলায় পাহাড়ের 4689 হেক্টর জমিতে ধান, 3042 হেক্টর জমিতে আদা ও 2089 হেক্টর জমিতে হলুদ চাষ করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।